আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সনেট আহমেদের লেখা ডিয়ার এনিমির চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। নিজের চিরশত্রু আয়ানের উপর অন্যের অধিকার কেন সইতে পারছে না রাইসার অহংকারী মন? বান্ধবীর খোলাখুলি অফারে আয়ান কি বদলে ফেলবে তার সিদ্ধান্ত, নাকি ইগোর আড়ালে জন্ম নেওয়া এই অচেনা ঝড়ে দুমড়ে মুচড়ে যাবে রাইসার সব আত্ম অহংকার? চলুন আর কথা না বাড়িয়ে সোজা চলে যাওয়া যাক মূল পর্বে। ডিয়ার এনিমি পর্ব 4। গতকালের রিকশার সেই ঝাপসা বৃষ্টি, হাত ছুঁয়ে যাওয়া স্পর্শ আর কাদার মধ্যে দাঁড়িয়ে রাইসার ক্ষোভের পর কেটে গেছে পুরো একটা দিন। আইবিএর মিডিয়া অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি প্রজেক্টের জন্য প্রফেসর রহমান পুরো ব্যাচকে 4 জনের গ্রুপে ভাগ করে দিয়েছেন। রাইসার টিমে যুক্ত হলো আয়ান এবং রাইসার নিজের সোশ্যাল সার্কেলের হাই সোসাইটি ব্র্যাড বান্ধবী আফরিন। আফরিন ঢাকা শহরের অন্যতম শীর্ষ টেক্সটাইল টাইকুনের মেয়ে। রূপ, টাকা আর অহংকারে সে রাইসার সমকক্ষ হলেও মেজাজে বেশ চঞ্চল আর কিছুটা ফ্ল্যাটাটিস। আইবিএ অডিটোরিয়ামের পেছনের শান্ত স্টাডি জোনটায় 3 জনের মিটিং বসেছে। 4 কোণা কাঠের টেবিলে ল্যাপটপ খোলা। আফরিন তার দামি পারফিউমের সুবাস ছড়িয়ে ল্যাপটপের পাশে বসেছিল, কিন্তু তার চোখ প্রেজেন্টেশনের স্লাইডে ছিল না। তার পুরো মনোযোগ গিয়ে আটকে ছিল আয়ানের উপর। আয়ানের পরনে ধবধবে সাদা সুতির শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, হাতে সেই পুরনো লেদার ঘড়ি, আর অত্যন্ত মনোযোগ দিয়ে এক্সেল শিটের কস্ট অ্যানালাইসিস করতে থাকা আয়ানের ওই গম্ভীর ও ধারালো ব্যক্তিত্ব আফরিনকে যেন একদম টেনে ধরল। আফরিন আয়ানের দিকে একটু ঝুঁকে মুখে মিষ্টি হাসির রেশ নিয়ে বলল, ইউনো আয়ান, আইবিএতে আসার পর থেকে আমি অনেকের সাথেই কাজ করেছি, কিন্তু তোমার মতো এত ক্লাসি আর সাইলেন্টলি কনফিডেন্ট পারসন আমি কমই দেখেছি। প্রজেক্টের ব্যাক অ্যান্ড আর্কিটেকচারটা তুমি যেভাবে সাজিয়েছ, ইটস জাস্ট ব্রিলিয়ান্ট। আয়ান ল্যাপটপের স্ক্রিন থেকে একবার চোখ তুলে আফরিনের দিকে তাকালো। আয়ানের সেই চিরচেনা নিরাসক্ত শান্ত দৃষ্টি। আয়ান একদম পেশাদার ও ধীর গলায় বলল, ধন্যবাদ আফরিন, তবে আর্কিটেকচার একা তৈরি করা যায় না, ডেটা কালেকশনে পুরো টিমেরই ভূমিকা আছে। রাইসা মুখোমুখি চেয়ারে বসে কফির মগে চুমুক দিতে গিয়ে থেমে গেল। তার চোখের সামনে তার এতদিনের বান্ধবী আফরিন যেভাবে আয়ানের সাথে কথা বলছে, যেভাবে আয়ানের উপর নজর দিচ্ছে, তা দেখে রাইসার বুকের ভেতরটা যেন হুট করেই এক অচেনা অস্বস্তিতে মোচড় দিয়ে উঠল। রাইসা নিজের হাত দুটো শক্ত করে ল্যাপটপের কিবোর্ডে চেপে ধরল। সে তো আয়ানকে সহ্য করতে পারে না। আয়ান তার চিরশত্রু, যে তাকে ক্লাসে 2 নম্বরে হারিয়েছে, কিন্তু তবুও আয়ানের সেই গম্ভীর উপস্থিতি আর আত্মবিশ্বাসের উপর আফরিনের এই প্রকাশ্য দুর্বলতা রাইসার মেজাজটা এক নিমিষে খারাপ করে দিল। রাইসা কণ্ঠ অস্বাভাবিক করা ও গম্ভীর করে ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলল, আফরিন, আমরা এখানে কারো পার্সোনালিটি অ্যাপ্রিসিয়েট করতে আসিনি। কাজের ডেডলাইন আর মাত্র 6 ঘন্টা। কাইন্ডলি স্লাইড নম্বর 7-এর ভিজুয়াল লেআউট শেষ করবে। আফরিন রাইসার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে হাসল। আফরিন রাইসাকে বেশ খোলামেলা সুরেই বলল, আরে রাইসা, কাম অন, কাজের মাঝে একটু কমপ্লিমেন্ট দেওয়া তো ভালো। আর সত্যি বলতে আয়ানের ভয়েস আর ফাইন্যান্সিয়াল লজিক দুটোই টু গুড। এরপর আফরিন আয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আয়ান, আজকের কাজ শেষ হলে গুলশানের নতুন ক্যাফেটায় আমার সাথে 1 কাপ কফি খাবে? আই রিয়েলি ওয়ান্ট টু নো ইউ মোর। রাইসার হাতের কলমটা সোজা টেবিলের উপর পড়ে গেল। তার ফর্সা মুখটা মুহূর্তে কঠিন হয়ে উঠল। আয়ান আফরিনের অফার শুনে একটু থমকে গেল। সে রাইসার দিকে এক নজর তাকালো। রাইসা তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে পেপার ফাইলে চোখ রেখেছে, কিন্তু তার কপালের রগ দুটো স্পষ্ট ফুলে উঠেছে, আর তা আয়ানের চোখ এড়ালো না। আয়ান আফরিনের দিকে ফিরে সোজা ও বরফ শীতল গলায় উত্তর দিল, ধন্যবাদ আফরিন, কিন্তু আমার কাজের বাইরে অনর্থক আড্ডা দেওয়ার অভ্যাস নেই। তাছাড়া কফির চেয়ে আমার তোতা মিয়ার লিকার চা বেশি পছন্দ। এবার প্রজেক্টের কাজে মন দিলে ভালো হয়। আফরিন একটু অপ্রস্তুত হয়ে হাসল, কিন্তু নিজের আশা ছাড়ল না। বিকেল 4:45। আফরিন অন্য এক ক্লাসের দরকারে স্টাডি জোন ছেড়ে চলে গেছে। ক্যান্টিনের পেছনের আম গাছটার নিচের বেঞ্চে
বসে আছে রাইসা আর আয়ান। হালকা ঝিরঝিরে বাতাস বইছে। রাইসার পরনে পেস্ট কালারের সুতির কুর্তি, চুলগুলো একপাশে এলিয়ে দেওয়া। রাইসা ল্যাপটপে কাজ করছে ঠিকই, কিন্তু তার মাথার ভেতর আফরিনের সেই মিষ্টি মিষ্টি কথাগুলো আর আয়ানের প্রশ্রয় না দেওয়ার দৃশ্যটা ঘুরপাক খাচ্ছে। সে নিজের মনের এই অনাকাঙ্ক্ষিত তোলপাড় সামলাতে পারছিল না। কেন তার এত অস্বস্তি হচ্ছে? আয়ান কার সাথে কফি খাবে না খাবে তাতে রাইসা রহমানের কি এসে যায়? রাইসা আর সহ্য করতে না পেরে ল্যাপটপটা বেশ সজোরে বন্ধ করলো। রাইসা আয়ানের দিকে না তাকিয়েই ঠাট্টার সুরে চিবুক উঁচিয়ে বলল, তো গুলশানের দামি ক্যাফের কফির অফার রিজেক্ট করে দিলে? আমার বান্ধবী আফরিনের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার, এমন একটা সুযোগ কজন পায় বলো তো আয়ান চৌধুরী? আয়ান নিজের নীল ডায়েরিতে ড্যামরার ফাইনাল হিসাবটা লিখছিল। রাইসার কথা শুনে সে ধীরে ধীরে পেন্সিলটা নামিয়ে রাখল। আয়ান রাইসার দিকে ঘুরল। রাইসার মুখে এক কৃত্রিম তাচ্ছিল্যের হাসি, কিন্তু তার চোখ দুটোতে জড়িয়ে আছে এক স্পষ্ট অশান্তি আর ইগোর লড়াই। আয়ান খুব নিচু গম্ভীর ও গভীর গলায় রাইসাকে বলল, কারো দামি অফার বা গ্ল্যামার দেখে আমার সিদ্ধান্ত বদলায় না রাইসা। যে জিনিস আমি মন থেকে চাই না সেটার পেছনে ছোটাই আমার পছন্দ নয়। রাইসার বুকের ভেতরটা আবার সেই অচেনা স্পন্দনে কেঁপে উঠল। সে নিজের নজর সরিয়ে নিতে চাইল, কিন্তু আয়ানের সেই গভীর স্থির দৃষ্টি তাকে যেন বাঁধনে ফেলে দিল। রাইসা তোতলানো ভাবটা সামলে নিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, আমার কাছে নাটক করতে হবে না। তোমার মতো একটা মধ্যবিত্ত ছেলের কাছে আফরিনের মতো হাই সোসাইটির মেয়ে ক্রাশ খাচ্ছে। তোমার তো গর্বে মাটিতে পা পড়ার কথা নয়। আয়ান এক পা এগিয়ে রাইসার খুব কাছাকাছি এলো। তাদের মধ্যকার দূরত্ব এখন কয়েক ইঞ্চির। আয়ানের ভিজে যাওয়া শার্টের গন্ধ আর রাইসার দামি পারফিউম আবার বাতাসে মিশে গেল। আয়ান রাইসার চোখের দিকে সোজা তাকিয়ে ঠোঁটের কোণে সূক্ষ্ম এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে প্রশ্ন করল, অন্য কে আমার উপর ক্রাশ খেলো আর কে খেলো না তাতে তোমার এত অস্বস্তি হচ্ছে কেন রাইসা? তুমি তো আমাকে শুধুই একজন শত্রু মনে করো, তাই না? রাইসার শ্বাস যেন থমকে গেল। আয়ানের এই তীক্ষ্ণ প্রশ্নটা সোজা গিয়ে তার অহংকারী বুকের সবচেয়ে দুর্বল জায়গাটিতে আঘাত করল। রাইসা নিজের হাত দুটো শক্ত করে মুঠি করল। তার গাল দুটো রক্তিম আভায় লাল হয়ে উঠল। লজ্জায় নাকি ধরা পড়ে যাওয়ার অপমানে রাইসা একদম সোজা হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে ইগো বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে উত্তর দিল, অস্বস্তি মাই ফুট। তোমার মতো একটা অহংকারী রুক্ষ ছেলের জন্য আমার বয়ে গেছে অস্বস্তি হতে। তুমি আর আফরিন যা খুশি করো, আই ডোন্ট কেয়ার। রাইসা দ্রুত নিজের ল্যাপটপ ব্যাগটা তুলে নিয়ে পা বাড়ালো, কিন্তু নিজের অজান্তেই তার মনের কোনো এক গভীর কোণে আয়ানের সেই কথাটি, যে জিনিস আমি মন থেকে চাই না সেটার পেছনে ছোটা আমার পছন্দ নয়, এক মিষ্টি সুরের মতো বাজতে লাগলো। আয়ান বেঞ্চে বসে রাইসার হেঁটে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আয়ানের মুখে কোনো হাসি ছিল না, কেবল ছিল এক গভীর না বলা প্রচ্ছন্ন অনুভূতি। শত্রুতার এই প্রচ্ছদের আড়ালে জ্বলতে থাকা ছাইয়ের নিচে যে আগুনের ফুলকি জমা হচ্ছে তা অস্বীকার করার ক্ষমতা হয়তো আজ রাইসা রহমানেরও ছিল না। গতকাল ক্যান্টিনের পেছনে আমগাছতলায় আয়ানের সেই ধারালো প্রশ্ন, অন্য কে আমার উপর ক্রাশ খেলো আর কে খেলো না তাতে তোমার এত অস্বস্তি হচ্ছে কেন? রাইসার মাথার ভেতরে সারা রাত হাতুড়ির মতো পিটেছে। সোলাইমান রহমানের মেয়ে রাইসা রহমান সারা রাত ঘুমোতে পারেনি। সে নিজেকে হাজারবার বুঝিয়েছে আয়ান চৌধুরী কেবলই তার এক জেদি শত্রু, আর কিছুই নয়। পরদিন সকালে আইবিএ ক্যাম্পাসে নামতেই দৃশ্যপট কিছুটা অন্যরকম। আজ আইবিএর অ্যানুয়াল স্পোর্টস ও কালচারাল ফেস্টের স্পন্সরশিপ অ্যানাউন্সমেন্ট। রাইসা কার পার্কিং থেকে নেমে লাইব্রেরির দিকে হেঁটে যাচ্ছিল। পরনে তার রয়্যাল ব্লু রঙের প্রিমিয়াম সুতির শাড়ি, কানে রূপলি ঝুমকো আর চোখের সেই চেনা কড়া কাজল। শাড়ির আঁচলটা বাতাসে ওড়ার সাথে সাথে তার রূপ আর আভিজাত্য যেন পুরো করিডোরের আলো কেড়ে নিচ্ছিল। করিডোরে দাঁড়িয়ে থাকা সিনিয়র ব্যাচের বেশ কয়েকজন ছাত্র, যার মধ্যে আইবিএর স্পোর্টস ক্লাব প্রেসিডেন্ট ও সিনিয়র ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ফাহাদ চৌধুরী অন্যতম, রাইসাকে দেখে থমকে গেল। ফাহাদ এই ক্যাম্পাসের তথাকথিত হার্টথ্রব। দামি স্পোর্টস কার আর হাই সোসাইটি ব্যাকগ্রাউন্ডের জন্য সিনিয়র জুনিয়র অনেকেরই নজর তার দিকে। ফাহাদ হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে সোজা রাইসার সামনে এসে দাঁড়ালো। পাশে তার সার্কেলের আরও দুজন সিনিয়র ছেলে মুচকি হাসছে।
ফাহাদ স্পষ্ট গলায় স্মিথ হেসে বলল, গুড মর্নিং রাইসা। অ্যানুয়াল ফেস্টের ইভেন্ট ম্যানেজমেন্টে এবার সোলাইমান রহমান গ্রুপের স্পন্সরশিপটা তুমিই কনফার্ম করেছো শুনলাম। আই মাস্ট সে, আইবিএতে তোমার মতো গ্ল্যামারাস আর পাওয়ারফুল জুনিয়র আর একটাও নেই। দিস রোজেস আর ফর ইউ। করিডোরে তখন বেশ কয়েকজন জুনিয়র আর ক্লাসমেট জমা হয়ে গেছে। আফরিনও একপাশে দাঁড়িয়ে রাইসার দিকে ইঙ্গিত করে হাসছে। যে কোনো সাধারণ মেয়ে হলে সিনিয়র ক্যাম্পাসের এত পাওয়ারফুল ফাহাদের এমন অ্যাটেনশন পেয়ে খুশি হতো, কিন্তু রাইসার চেহারায় বিন্দুমাত্র উচ্ছ্বাস বা তোষামোদের ছাপ নেই। সে ঠান্ডা চোখে গোলাপের তোড়াটার দিকে তাকালো, তারপর খুব ধীরে নিজের কাজল কালো চোখ দুটো তুলল। রাইসা একদম বরফ শীতল ও রাজকীয় ভঙ্গিতে উত্তর দিল, থ্যাঙ্কস ফাহাদ ভাইয়া, তবে স্পন্সরশিপের ক্রেডিটটা সোলাইমান রহমানের গ্রুপের সিইওর, আমার নয়। আর আইবিএ ক্যাম্পাসে ফুল বা প্রশংসা কুড়াতে আমি আসিনি। কাইন্ডলি আমার পথটা ছাড়বেন। ফাহাদের মুখের আত্মবিশ্বাসী হাসিটা এক নিমিষে থমকে গেল। এতগুলো জুনিয়রের সামনে তাকে এভাবে সোজাসুজি রিজেক্ট করা সোলাইমান রহমানের মেয়ের পক্ষেই সম্ভব। ঠিক সেই মুহূর্তেই করিডোরের অন্য পাশ দিয়ে হেঁটে আসছিল আয়ান। পরনে সেই সাধারণ ধবধবে সাদা শার্ট আর কাঁধে কালচে ব্যাকপ্যাক, হাতে ক্লাসের অ্যাটেন্ডেন্স ফাইল। আয়ান এক মুহূর্তের জন্য থামল। তার চোখে পড়ল ফাহাদ, তার হাতে প্রত্যাখ্যাত গোলাপ আর রাইসার উপর। দুজনের চোখাচোখি হলো। রাইসা আয়ানের দিকে তাকিয়ে নিজের চিবুকটা আরো একটু উঁচিয়ে নিল, যেন মনে মনে বলছে, দেখলে তো আয়ান চৌধুরী, যার পেছনে পুরো আইবিএ ঘোরে সে কাউকে পাত্তা দেয় না। আফরিনকে নিয়ে বাহাদুরি করা তোমাকে মানায় না। আয়ান কিন্তু মুখে কিছুই বলল না। তার চোখে কোনো হিংসা বা ঈর্ষার আলো জ্বলল না, কেবল ঠোঁটের কোণে ফুটে উঠল সূক্ষ্ম, খুব সূক্ষ্ম এক চিলতে রহস্যময় হাসি। সে বিনীত ভঙ্গিতে ফাইলটা বগলে চেপে শান্ত পায়ে ওদের পাশ দিয়ে হেঁটে চলে গেল। রাইসা আর চোখে আয়ানের হেঁটে যাওয়া দেখল। আয়ানের এই নির্বিকার এক্সপ্রেশন তার অহংকারে যেন আবার এক বিষাক্ত আঁচড় কাটল। ছেলেটা এত স্বাভাবিক থাকে কিভাবে? দুপুর 2টোর দিকে অ্যানুয়াল ফেস্টের স্পন্সরশিপ ও ক্যাটারিং সাব কমিটির মিটিং রাখা হয়েছে লাইব্রেরির প্রাইভেট সেমিনার রুমে। কমিটিতে রাইসা আর ফাহাদ যেমন আছে, তেমনি প্রফেসর রহমানের আদেশে ফাইন্যান্সিয়াল অডিটের প্রধান হিসেবে যুক্ত করা হয়েছে আয়ান আর নিবিড়কে। মিটিং টেবিলে ফাহাদ ইচ্ছে করেই রাইসার ঠিক পাশের চেয়ারটায় এসে বসল। আফরিন বসল আয়ানের উল্টো দিকে, তার পুরো নজর আয়ানের দিকে। ফাহাদ তার ল্যাপটপ খুলে সাব কমিটির বাজেট প্রেজেন্টেশন চালু করলো। ফাহাদ একটু দেমাগ নিয়ে বলল, ফেস্টের ডিনার আর কালচারাল নাইটের জন্য আমরা 5 তারা হোটেল থেকে ক্যাটারিং আনার ডিসিশন নিয়েছি। বাজেট প্রায় 8 লাখ টাকা। সোলাইমান রহমান গ্রুপের স্পন্সরশিপ যখন আছে তখন কোনো বাজেট শর্টেজ হবে না। রাইসা স্লাইড দেখছিল, কিন্তু কিছু বলার আগেই টেবিলের অন্য কোণা থেকে আয়ানের গম্ভীর গলা ভেসে এলো। আয়ান সোজা ফাহাদের দিকে তাকিয়ে শান্ত কিন্তু ধারালো গলায় বলল, 8 লাখ টাকা অতিরিক্ত বাজেট ফাহাদ ভাই। স্পন্সরশিপের টাকা মানেই যা খুশি খরচ করা নয়। আইবিএর আগের 5 বছরের হিসেব অনুযায়ী লোকাল অথেন্টিক ক্যাটারিং উইথ হাইজিন স্ট্যান্ডার্ড ব্যবহার করলে এই খরচটা সোজা 4 লাখে নেমে আসে। বাকি 4 লাখ টাকা আমরা স্টুডেন্টস ডেভেলপমেন্ট ফান্ডে দিতে পারি। ফাহাদ টেবিল চাপড়ে সোজা হয়ে বসল, তার ইগোতে চরম আঘাত লেগেছে। ফাহাদ কড়া গলায় বলল, আয়ান, তুমি ইভেন্ট ম্যানেজমেন্টের কি বোঝো? আইবিএর ফেস্টের একটা ক্লাস আছে। সুলাইমান রহমানের মেয়ে যে স্পন্সরশিপ এনেছে, সেখানে আমরা কম দামি লোকাল ক্যাটারিং নিয়ে ক্লায়েন্টদের সামনে মুখ ছোট করব? রাইসার মুখের ভাব মুহূর্তেই পাল্টে গেল। সে ফাহাদের এই সুলাইমান রহমানের মেয়ে ট্যাগ দেওয়া আর অহেতুক দাপট দেখানো মোটেই পছন্দ করল না। রাইসা আয়ানকে টেক্কা দিতে চায় ঠিকই, কিন্তু আয়ানের সঠিক যুক্তিকে ফাহাদ যখন স্ট্যাটাস দিয়ে দমানোর চেষ্টা করে, তখন আর রাইসা চুপ থাকতে পারে না। রাইসা চট করে ফাহাদের দিকে তাকালো। রাইসা গম্ভীর ও কড়া গলায় বলল, ফাহাদ ভাইয়া, দয়া করে আমার বাবার কোম্পানির নাম তুলে বাজেট জাস্টিফাই করবেন না। প্রজেক্টের অডিট যদি আয়ান দেখছে, তবে ওর ফাইন্যান্সিয়াল পয়েন্টটা ভ্যালিড। প্রফেশনালিজম কোনো ব্র্যান্ডেড রেস্তোরাঁর বিলে থাকে না, প্রপার কস্ট ম্যানেজমেন্টে থাকে। মিটিং রুমে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। আফরিন আর নিবিড় একে অপরের দিকে তাকালো। আয়ান রাইসার দিকে তাকালো।
আয়ানের সেই গভীর চোখে এক মুহূর্তের জন্য ভেসে উঠল এক পরিচিত সম্মান আর প্রচ্ছন্ন স্বীকৃতি। রাইসা আয়ানের চোখের সেই দৃষ্টি অনুভব করে চট করে নিজের নজর সরিয়ে ল্যাপটপের দিকে ঘুরিয়ে নিল। মিটিং শেষে সবাই বের হয়ে গেল। বৃষ্টি শেষ হয়ে আসা বিকেলের ম্লান আলো এসে পড়েছে ক্যান্টিনের পেছনের সিঁড়িতে। রাইসা একা দাঁড়িয়ে নিজের শাড়ির কুচি আর আঁচল ঠিক করছিল, হাতে তার ভারী ল্যাপটপ ব্যাগ। হঠাৎ পেছন থেকে ধীর পায়ের শব্দ। আয়ান সিঁড়ির ধাপে দাঁড়ালো। রাইসা আয়ানকে দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইল, কিন্তু আয়ান তার পথ আগলে না দাঁড়িয়েই শান্ত গলায় বলল, আজ মিটিংয়ে বাজেট ইস্যুটা নিয়ে নিজের সার্কেলের সিনিয়রের বিরুদ্ধে কথা বলাটা সহজ ছিল না রাইসা। থ্যাঙ্কস। রাইসা থামল, সিঁড়ির ধাপে দাঁড়িয়ে পেছনে ঘুরে আয়ানের দিকে তাকালো। আয়ানের শার্টের হাতা গুটানো হাত দুটো আর শান্ত চেহারার সেই তীব্র আকর্ষণ রাইসার বুক আবার স্পন্দিত করে তুলল। রাইসা চিবুক উঁচিয়ে নিজের ইগো আর অহংকার ফিরিয়ে এনে বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই আয়ান চৌধুরী। আমি তোমার পক্ষে কথা বলিনি, আমি লজিকের পক্ষে কথা বলেছি। সোলাইমান রহমানের মেয়ে কারো দয়ায় বা কারো ইগো চরিতার্থ করতে এখানে আসিনি। আয়ান এক পায়ে গিয়ে রাইসার আরও কাছাকাছি এলো। এবার রাইসা আর পিছালো না। রাইসার শাড়ির আঁচলটা বাতাসে হালকা দোল খেয়ে আয়ানের হাতের উপর গিয়ে ছুলো। আয়ান রাইসার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। আয়ান খুব নিচু ও গভীর গলায় হালকা একটু মুচকি হেসে জবাব দিল, জানি তুমি কারো পক্ষে কথা বলো না, তুমি কেবল নিজের ইগো আর নিজের জেদটুকু বোঝো। তবে ফাহাদ ভাইয়ের ওই লাল গোলাপের তোড়াটা কিন্তু সিঁড়ির পাশে ডাস্টবিনে ফেলে আসা উচিত হয়নি রাইসা। ছেলেটার কষ্ট লেগেছে। রাইসার শ্বাস আটকে এলো। আয়ান খেয়াল করেছে সে যে ফাহাদের ফুল রিজেক্ট করেছে তা আয়ানের চোখ এড়ায়নি। রাইসা নিজের রাগ আর ভালো লাগার তীব্র টানাপোড়েন সামলাতে না পেরে আয়ানের দিকে এক পা এগিয়ে এলো। দুজনের দূরত্ব এখন শূন্যের কোঠায়। রাইসা দাঁতের দাঁত চেপে আয়ানের চোখের দিকে সোজা তাকিয়ে বলল, ফাহাদ ভাইয়া ফুল দিয়েছি কি আমি ফেলে দিয়েছি তাতে তোমার এত নজর কেন আয়ান? তোমার তো নজর থাকার কথা আফরিনের উপর, যে তোমার চায়ের কাপের প্রেমে পড়ে ঘুরছে। আয়ান রাইসার ওই তীব্র মিষ্টি রাগ আর পরোক্ষ হিংসে দেখে ঠোঁটের কোণে আরেক চিলতে হাসি লুকাতে পারল না। সে খুব নিচু গলায় ফিসফিস করে বলল, আফরিন আমার চা পছন্দ করতে পারে রাইসা, কিন্তু যে এই চায়ের নোংরা কাপের গন্ধ সহ্য করে শেষ পর্যন্ত কফিতে চুমুক দেয়, নজরটা তো তার উপরই আটকে থাকে, তাই না? রাইসার পুরো শরীর যেন এক বিদ্যুৎ চমকে কেঁপে উঠল। আয়ানের এই অকাট্য সুগভীর উত্তরটা তার সমস্ত অহংকার আর ইগোর দেয়ালকে মুহূর্তের জন্য একদম গুঁড়িয়ে দিল। রাইসার ফর্সা গাল দুটো গাঢ় লাল হয়ে উঠল। সে কোনো উত্তর খুঁজে পেল না। রাইসা এক ঝটকায় নিজেকে সামলে নিয়ে তোতলানো গলায় বলল, অহংকারী বাজে একটা ছেলে তুমি। কালকের ফেস্টের ফাইন্যান্সিয়াল রিপোর্টে তোমাকে আমি দেখে নেব। রাইসা শাড়ির আঁচলটা সামলে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। আয়ান সিঁড়িতে দাঁড়িয়ে রইল। বাইরে বিকেলে সোনাঝরা রোদে রাইসার হেঁটে যাওয়ার দিকে তাকিয়ে আয়ানের মুখে ফুটে উঠল এক অপরূপ না বলা প্রচ্ছন্ন হাসি। মিষ্টি এই শত্রুতা, অহংকারের আড়ালে জমে ওঠা অবাধ্য ভালো লাগা আর ক্যাম্পাসের এই উত্তাপ যেন প্রতিটি পর্বে আরও তীব্র হয়ে উঠছিল। রাইসার এই কড়া অহংকার আর আয়ানের সুগভীর টানের মিষ্টি লড়াই শেষ পর্যন্ত কোন পরিণতি নিয়ে আসে তা জানতে পরবর্তী পর্বটি অবশ্যই দেখবেন। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি পছন্দ হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। গল্পের ঠিক পরবর্তী পার্টে কী ঘটতে যাচ্ছে তা সবার আগে জানতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।